আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আমি মোহাম্মদ ওয়ালিউর রহমান, ইউটিউব চ্যানেল কেমিস্ট্রি টিউবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। করোনাকালীন সময়ে পড়াশোনার ব্যাপক ক্ষতি সাধিত হওয়ার জন্য আমরা অনলাইন ভিত্তিক টিউটোরিয়াল তৈরি করে তোমাদের সামনে হাজির হয়েছি। রসায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে একটি অন্যতম বিষয়। রসায়ন নিয়ে অনেকের অনেক ভীতি ধারণা ভ্রান্ত ধারণা রয়েছে। আমরা চেষ্টা করব এই টিউটোরিয়ালের মাধ্যমে সমস্ত ভয় ভীতি দূর করে রসায়নকে একদম সবচেয়ে মনোমুগ্ধকর আকর্ষণীয় করে তোলার জন্য। তো শিক্ষার্থীরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রসায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় 3, পদার্থের গঠন। পদার্থ নিয়ে আমরা ছোট ক্লাসেও অনেক আলোচনা করেছি। সেই যে ক্লাস 4-5 থেকে আমরা যে পদার্থ পড়ে আসছি, পদার্থ 3 প্রকার, কঠিন তরল বায়বীয়, এই ধারণা নিয়ে মূলত এই অধ্যায় শুরু। আজকের যে আলোচিত পাঠ, সেই আলোচিত পাঠের মধ্যে রয়েছে প্রথমে ডান দিকে, আমার বোর্ডের ডান দিকে তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখবে প্রথম যে ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অণু, দেন পরমাণু, পরমাণুর ইতিহাস, এরপরে রয়েছে ডাল্টনের মতবাদ, ডাল্টনের পারমাণবিক মতবাদ বা পরমাণু মতবাদ, এরপরে আইসোটোপ ব্যবহার, মানে আইসোটোপের ব্যবহার, এরপরে রয়েছে আইসোবাদ, আইসোটোন এবং আইসোমার। শিক্ষার্থীরা, আশা করি এই আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং কোনো স্কিপ করবে না, তাহলে তোমরা পুরো বিষয়টা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। নিঃসন্দেহে আমি বিশ্বাস করি রসায়ন বিজ্ঞানের সবগুলো সাবজেক্টের মধ্যে সবচেয়ে মজার এবং অত্যন্ত আকর্ষণীয় একটা বিষয়, যদি তুমি বুঝতে পারো। বুঝতে পারলে খুবই সোজা, না বুঝতে পারলে তো কঠিন লাগবেই। তো চলো আমরা শুরু করি। প্রথম যে বিষয় সেটা হচ্ছে অণু। অণু অণু বলতে আমরা কি বুঝি? অণু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম একক, যাতে ওই পদার্থের সমস্ত বৈশিষ্ট্য ধর্ম অক্ষুণ্ণ থাকে। অর্থাৎ এই একক বলতে আমরা বুঝি যার মধ্যে ওই পদার্থের সমস্ত ধর্ম এবং ভর অটুট রয়েছে। এখন অণুকে যদি আমি ভেঙে ফেলি তাহলে আর অণু তার স্বাধীন স্বতন্ত্রতা, অণু তার স্বাধীন অস্তিত্ব হারিয়ে ফেললো। সে আর অণুর ধর্মের মধ্যে পরিগণিত থাকলো না, সে তার ধর্ম থেকে বিচ্যুত হলো। তাহলে এরপরে বিভিন্ন বিজ্ঞানীগণ এই অণুর ধারণা দিতে গিয়ে সবাই প্রায় একই কথা বলছেন যে অণু হচ্ছে মৌলিক বা যৌগিক পদার্থ। যাই বলি না কেন, অণু হচ্ছে মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার স্বাধীন অস্তিত্ব রয়েছে। ওকে, তো এই অণুর পরে অণুকে ভাঙলে দেখা গেছে যে অণুকে ভেঙে পরবর্তীতে পাওয়া গেছে পরমাণু। অণুকে ভেঙে আমি পাইলাম পরমাণু। এই যে অণু ভেঙে পরমাণু আসলো, 1-2 বছরে নয়, শত শত বছরের জন্য সাধনা করা হয়েছে। তবে পরমাণু রয়েছে একটা সুদীর্ঘ এবং সুমিষ্ট ইতিহাস। আমরা বেশিরভাগই এই ইতিহাস কিন্তু জানি না। আমরা যা জানি তা অনেকটাই আংশিক, অনেকটাই বা ভুলে ভরা ইতিহাস। পরমাণু, আমরা যদি বলি পরমাণুর ইতিহাসটা সুন্দর করে বলতে যাই তাহলে একটু সময় নিয়ে শুনতে হবে। পরমাণু সম্পর্কে সর্বপ্রথম মতবাদ দেন ভারতীয় দার্শনিক কণাদ, যিনি ছিলেন একাধারে গণিতবিদ এবং একজন অন্যতম দার্শনিক, ফিলোসোফার। তিনি বলেন সকল পদার্থ পরমাণু নামক অসংখ্য অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। অর্থাৎ সকল পদার্থ অতিশয় অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত এবং এই কণার নাম দিলেন তিনি পরমাণু। তাহলে পরমাণুর প্রথম নামকরণ করেন কণাদ। কণাদ কত? খ্রিস্টপূর্ব 600, খ্রিস্টপূর্ব 600 অব্দে, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জন্মের 600 বছর পূর্বেই তিনি এই পরমাণু সম্পর্কে ধারণা দেন। কণাদের প্রায় আরো 100 বছর অতিবাহিত হয়ে যায়, এই ধারণা এইভাবেই থাকে। এই ধারণা আর তেমন কোনো বিকাশ লাভ করে না বিজ্ঞানীদের মধ্যে। এরপরে 100 বছর অতিবাহিত হয়ে যায়। এরপরে এই পরমাণু সম্পর্কে আরেকটু ধারণা দেন গ্রিক দার্শনিক মিলেতুসের লিউকিপ্পুস
লিউকিপুস। মিলেতুস হচ্ছে তার জন্মস্থান। লিউকিপুস একজন দার্শনিক ছিলেন, তার জন্মস্থান ছিল মিলেতুস। গ্রিকের একটা জায়গার নাম হচ্ছে মিলেতুস, সেখানে তিনি জন্মগ্রহণ করেন। এই লিউকিপুস কিন্তু আসলে দার্শনিক দৃষ্টিভঙ্গি থেকে তার যে মতবাদ, তিনি বলেন যে পরমাণু দার্শনিক দৃষ্টিভঙ্গি। তিনি কিন্তু দার্শনিক দৃষ্টিভঙ্গি প্রদান করেন। তিনি সায়েন্টিফিক্যালি মেথডে পরীক্ষা, পর্যালোচনা, সিদ্ধান্ত, অনুমিত ফলাফল, বিশ্লেষণ এর কোনোটাই তিনি ধারেন না। তিনি বলেন তার দার্শনিক দৃষ্টিভঙ্গি থেকে পরমাণু অসংখ্য অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণা বা অত্যন্ত মিহি কণা দ্বারা গঠিত হতে পারে। মিলেতুসের এই লিউকিপুস এর আরো 100 বছর পার হয়ে গেল। আমরা যদি বলি তাহলে এই দৃষ্টিভঙ্গির আরো 100 বছর পর, অর্থাৎ তিনি দেন কনাদ দেন 600 অব্দে, মিলেতুস দেন খ্রিস্টের জন্মের 500 খ্রিস্টপূর্ব। এরও প্রায় 100 বছর পর গ্রিসে আরো দুজন মহীয়সী, আরো দুজন সায়েন্টিস্ট বা আরো দুজন প্রখ্যাত দার্শনিকের জন্ম হয়। তার নাম হচ্ছে, একজন হচ্ছে খ্রিস্টপূর্ব 400 অব্দে, খ্রিস্টপূর্ব 400 অব্দে লুসিপাস উনি ছিলেন, এবং ওনার ছাত্র ছিলেন আবদেরার ডেমোক্রিটাস। আবদেরার ডেমোক্রিটাসের শিক্ষক বা ধর্মগুরু ছিলেন লুসিপাস। আচ্ছা, উনি ছিলেন শিক্ষক। কার শিক্ষক? আবদেরার ডেমোক্রিটাসের শিক্ষক ছিলেন। তো 100 বছর পার হতে ঈসা নবীর বা খ্রিস্টের জন্মে 400 অব্দে, 400 বছর পূর্বে গ্রিক দার্শনিক লুসিপাস এবং গ্রিক দার্শনিক আবদেরার ডেমোক্রিটাস বলেন প্রত্যেক পদার্থ পরমাণু নামক অসংখ্য অতি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। বা পরমাণুর নামকরণ তারা পরে করেন, তারা বলেন যে প্রত্যেক পদার্থ অসংখ্য ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। তো অসংখ্য ক্ষুদ্র কণার নাম তিনি গ্রিক শব্দ অ্যাটোমা থেকে তিনি নাম করেন অ্যাটম, মানে পরমাণু। এই গ্রিক শব্দ অ্যাটোমা থেকে নাম করেন পরমাণু, অ্যাটমে। এই অ্যাটোমা শব্দটা আবার দুটি গ্রিক শব্দ থেকে এসেছে। আমরা যদি এভাবে দেখি, অ্যাটোমা is a word that is from a, that not, and TAMENIN, tamenin এর অর্থ হচ্ছে টু কাট বা or indivisible। তার মানে অ্যাটোমা শব্দের অর্থ হচ্ছে not to cut or not to indivisible। What do you mean by the word? আমরা বুঝি এই যে অ্যাটোমা শব্দের অর্থ হচ্ছে যাকে আর ভাঙা যায় না, যাকে আর বিশ্লেষণ করা যায় না, যাকে আর ক্ষুদ্রাতি ক্ষুদ্র পদার্থে পরিণত করা যায় না। এখান থেকে ডেমোক্রিটাসের মতবাদ শুরু হয়। আচ্ছা, ডেমোক্রিটাসের মতবাদ শুরু হয়ে গেল। এই ডেমোক্রিটাসের সময়ও আরো দুইজন দার্শনিক গ্রিসের বুকে জন্ম নেন। একজন বিখ্যাত পণ্ডিত, বিখ্যাত দার্শনিক, প্রাণীবিজ্ঞানের জনক অ্যারিস্টটল, এবং আরেকজন দার্শনিক, বিখ্যাত দার্শনিক প্লেটো। অ্যারিস্টটল প্লাস প্লেটো, এই দুইজন মহৎ দার্শনিক তারাও বলেন যে না,
আমরা ডেমোক্রিটাসের মতবাদকে সমর্থন করি না, আমরা ডেমোক্রিটাসের মতবাদের সাথে একমত নই। তাহলে আমরা কি বলবো? আমাদের যে নিজেদের ধারণা, আমাদের যে দার্শনিক মতবাদ, তা হচ্ছে পদার্থ নিরবিচ্ছিন্ন। পদার্থকে যত খুশি তত ভাঙা যায়, পদার্থকে ভাঙতে 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 এর কোনো শেষ নেই, এর কোনো সমাপ্তি নেই, এটা নিরবিচ্ছিন্নভাবে ভাঙা যায়। এই মতবাদ নিয়ে দীর্ঘদিন তাদের মধ্যে একটা কন্ট্রাডিক্টরি ব্যাপার ঘটলো। আপনারা ডেমোক্রিটাসের মতবাদ কিছু লোক স্বীকার করলো এবং কিছু লোক অ্যারিস্টটল এবং প্লেটোর মতবাদ স্বীকার করলো। অবশেষে সপ্তদশ এবং অষ্টদশ শতাব্দীতে, ষোড়শ এবং সপ্তদশ শতাব্দীর দিকে ডেমোক্রিটাসের এই মতবাদ জনপ্রিয়তা লাভ করে। ডেমোক্রিটাসের এই মতবাদ জনপ্রিয়তা লাভ করে এবং সে এই মতবাদকে চারদিকে ছড়িয়ে পড়ে। সেই মতবাদ চারদিকে ছড়িয়ে পড়লে দেখা যায় যে তখন, একটু মুছে দিলে তাহলে বুঝতে সুবিধা হবে। তখন অর্থাৎ ডেমোক্রিটাস এর মতবাদ সপ্তদশ শতাব্দীতে যখন ছড়িয়ে পড়ে, তখন এরও 100 বছর পর 1803 সালে আরেকজন বিখ্যাত মনীষীর জন্ম হয়। তিনি হলেন ব্রিটিশ বিজ্ঞানী জন ডাল্টন। ব্রিটিশ বিজ্ঞানী জন ডাল্টন, যাকে আধুনিক রসায়নের জনক বলা হয়, যার হাত ধরেই মূলত অণু এবং পরমাণুর একটা প্রাথমিক ধারণা জন্ম লাভ করেন এই পৃথিবীতে। অণু এবং পরমাণুর যে প্রথম দিকের ধারণার প্রবক্তা, তার মধ্যে একজন হচ্ছে জন ডাল্টন। এই জন ডাল্টন সে ডেমোক্রিটাসের মতবাদকে সমর্থন করায় ডেমোক্রিটাসের মতবাদ বিশ্বাসী লোকের সংখ্যা অসম্ভব বেড়ে যায়। ফলশ্রুতিতে এই ডেমোক্রিটাসের মতবাদ বিস্তার লাভ করে এবং জন ডাল্টন সে কিছু ধারণা প্রদান করেন। তার কিছু মতবাদ, সে পরমাণু এবং অণু বা পদার্থ নিয়ে ধারণা প্রদান করেন। তিনি বললেন, সকল পদার্থ অসংখ্য অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। প্রত্যেকটা পদার্থ ইন্ডিভিজুয়ালি অসংখ্য অতি ছোট 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 কণা দ্বারা গঠিত। এই কণাগুলোর নাম পরবর্তীতে তিনি মৌলিক পদার্থের ক্ষেত্রে এই কণাগুলোর নাম দেন পরমাণু, এবং যৌগিক পদার্থের ক্ষেত্রে এই কণাগুলোর নাম দেন তিনি। তো জন ডাল্টন বললেন কি, যে প্রত্যেক পদার্থ অসংখ্য ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, এক নম্বর একটা মতবাদ। দ্বিতীয়তে আবার বললেন যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম তিনি দিলেন সরল পরমাণু, এবং যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম দিলেন তিনি অণু। এই যে অণু, যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম তিনি অণু দিলেন, অণু পক্ষান্তরে তিনি যৌগিক পরমাণু বললেন, যৌগিক পরমাণুকে পরবর্তীতে সে অণু বললেন। আচ্ছা, এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরো দুটি ধারণা ডাল্টন প্রদান করেন। তার মধ্যে বলছেন যে একই পদার্থের সকল পরমাণুর ধর্ম ও ভর একই পদার্থের সকল পরমাণুর ধর্ম ও ভর অভিন্ন। তো এই ব্যাখ্যাটা থেকে মূলত আইসোটোপের জন্ম, এই আইসোটোপের জন্ম হয়। এই ব্যাখ্যাটা থেকে আমরা পরবর্তীতে ব্যাখ্যা করব আজকে। তো একই পদার্থের সকল পরমাণুর ধর্ম ও ভর অভিন্ন, আর ভিন্ন ভিন্ন পদার্থের সকল পরমাণুর ধর্ম ও ভর বিভিন্ন। তো ভিন্ন ভিন্ন পদার্থের সকল পরমাণুর ধর্ম ও ভর যদি বিভিন্ন হয়, তার ক্ষেত্রেও কিছু ত্রুটি রয়েছে, সেই বিষয়গুলো আমরা দেখব। এছাড়াও আরো অনেকগুলা পরমাণুর কোনো ধ্বংস নেই, পরমাণু ও সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, এই ধরনের আরো কতগুলা মতবাদ ডাল্টন প্রদান করেন। আমরা ডাল্টনের একটা মতবাদ নিয়ে আজকে আমরা আইসোটোপ ব্যাখ্যা করব। আইসোটোপ খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। অষ্টম শ্রেণী থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত সমস্ত ক্লাসে এই আইসোটোপ সম্পর্কে বর্ণনা আছে। আশা করি আমার এখানে সম্পূর্ণ তথ্যটা আমরা দিতে পারবো আইসোটোপ নিয়ে। আইসোটোপ ডাল্টন বললেন যে একই
পদার্থের সকল পরমাণু ধর্ম ও ভর অভিন্ন। তাই যদি হয়, আমি মনে করি এই হাইড্রোজেনের কতগুলো পরমাণু রয়েছে, একটা, দুইটা, তিনটা, এরকম আমি একটু বড় করে লিখলাম। যদিও পরমাণু কত ছোট তোমরা জানো? পরমাণু হচ্ছে যার দৈর্ঘ্য হচ্ছে বা যার ব্যাস, দৈর্ঘ্য তো বলা যায় না, যার ব্যাস হচ্ছে 100 পিকোমিটার। অর্থাৎ পিকোমিটার কিভাবে বুঝাবো? আরো সহজ করে যদি বলি যে আমাদের যে মাথার চুল আছে, এই চুলের যে ব্যাস আছে, সেই ব্যাসকে 1 লক্ষ ভাগ করলে প্রত্যেকটা ভাগ হবে একটা পরমাণুর সমান। তাহলে বুঝো পরমাণু কত ছোট। তো আমি মনে করি হাইড্রোজেনের কণা, আমি অনেকগুলা কণা লিখলাম। তো ডাল্টনের মতবাদ অনুসারে এই প্রত্যেকটা কণার ধর্ম আর ভর অভিন্ন হওয়ার কথা, কিন্তু ডাল্টন এই কথা পরবর্তীতে সত্যতা খুঁজে পায়নি। পরবর্তীতে এই কথা অসত্য কথায় পরিণত হয়েছে। কিভাবে? পরবর্তীতে দেখা গেছে যে একই পদার্থের ভিন্ন ভিন্ন ভরের পরমাণু পাওয়া গিয়েছে। যেমন হাইড্রোজেনের 1 1 1 1 2 3। আমরা জানি কোন মৌলের পারমাণবিক সংখ্যাকে নিচে লিখে উপরে বাম দিকে ভর সংখ্যা লিখে ওই মৌলের সিম্বল প্রকাশ করা হয়। তাহলে আমরা দেখলাম যে এখানে 3টা মৌল আমি লিখেছি। এই 3টা মৌলের মধ্যে এই যে একটা মৌল, এটার নাম প্রোটিয়াম বা হাইড্রোজেন, এটার নাম ডিউটেরিয়াম, আর এটার নাম ট্রিটিয়াম। এই তিনটা কণাই হাইড্রোজেনের কণা। তাহলে এই তিনটা পারমাণবিক সংখ্যা এক হলেও ভর সংখ্যা ভিন্ন হলো কেন? তার মানে ডাল্টনের পরমাণুবাদ এর যে মূলনীতি, সেই মূলনীতিতে ভুল ছিল। পরবর্তীতে আধুনিক কালে বিজ্ঞান এসে দেখেছে যে একই পদার্থের সকল পরমাণুর ধর্ম ও ভর অভিন্ন নয়। একই পদার্থের ভিন্ন ভিন্ন ভরের পরমাণু পাওয়া গেছে। এই প্রথম আইসোটোপ, এই প্রথম পরমাণু যার পারমাণবিক সংখ্যা 1, দ্বিতীয় পারমাণবিক সংখ্যা 2, প্রথমটির পারমাণবিক ভর 1, দ্বিতীয়টির পারমাণবিক ভর 2, তৃতীয়টির পারমাণবিক ভর 3। তাহলে আমরা কি বলতে পারি? যেই সকল পরমাণু পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকেই বলা হয় আইসোটোপ। আমি আবার বলছি, যেই সকল পরমাণুর পারমাণবিক সংখ্যা বা সমান, পারমাণবিক সংখ্যার অপর নাম হচ্ছে প্রোটন সংখ্যা সমান, কিন্তু ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা ভিন্ন, তাদেরকে বলা হয় আইসোটোপ। নিউক্লিয়ন সংখ্যা বলতে বোঝায় নিউক্লিয়াসে, পরমাণুর নিউক্লিয়াসে বিদ্যমান, এই যে পরমাণুর নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটন এবং নিউট্রনের সংখ্যাকেই মূলত আমরা নিউক্লিয়ন সংখ্যা বলে থাকি। আইসোটোপ, এই হাইড্রোজেনের 3টা আইসোটোপ এখানে দেখা গেল। হাইড্রোজেনের প্রথম আইসোটোপ, এটা প্রায় সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়, 98.9 বা এরও বেশি পাওয়া যায়। আর ডিউটেরিয়াম পাওয়া যায় 0.015%, এটা এর বেশি পাওয়া যায়। তারপর ট্রিটিয়াম পাওয়া যায় আরো কম, আরো অনেক কম, প্রতি 1 লক্ষের ভিতরে পয়েন্ট আরো অনেক কম পাওয়া যায়। তো বিভিন্ন বিজ্ঞানীগণ এই আইসোটোপ নির্ণয় করার চেষ্টা করছেন। বিজ্ঞানী উরি এই ডিউটেরিয়াম আইসোটোপ আবিষ্কার করেন। এই ডিউটেরিয়ামকে লেখা হয় এইভাবে লেখা যায়, আবার 2H লেখা যায় বা D লেখা যায়, এইভাবে বিভিন্ন ভাবে এই ডিউটেরিয়ামকে লেখা যায়। হাইড্রোজেনের মূলত আইসোটোপ রয়েছে 7টা, যদিও নবম দশম শ্রেণীর বইতে মূলত 3টার কথাই বর্ণনা করা হয়েছে, এবং কিন্তু 1 থেকে হাইড্রোজেন অন H1 থেকে হাইড্রোজেন অন 7H পর্যন্ত এই 7টা আইসোটোপ রয়েছে হাইড্রোজেনের আইসোটোপ ছাড়াও আরো অনেক মৌলের আইসোটোপ রয়েছে। আইসোটোপ প্রধানত 2 প্রকার।
আমরা দুই ভাগে আইসোটোপকে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্থায়ী আইসোটোপ আর একটা হচ্ছে নিউক্লিয়াইড বা তেজস্ক্রিয় রেডিও অ্যাক্টিভ আইসোটোপ। আইসোটোপ প্রধানত স্থায়ী আর একটা হলো তেজস্ক্রিয়। স্থায়ী আইসোটোপ প্রাইমার্ডিয়াল বা আদিম বলা চলে। প্রাচীন কাল থেকে এই আইসোটোপের কোনো অবস্থাতেই এদের অবস্থা পরিবর্তিত হয় নাই, যেমন ছিল তেমনই রয়েছে। এই কারণে এই আইসোটোপকে স্থায়ী আইসোটোপ বা প্রাইমার্ডিয়াল আইসোটোপ বলা হয়। আর এই তেজস্ক্রিয় আইসোটোপগুলো আমরা জানি যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 82 বা তার চেয়ে বেশি, অর্থাৎ মোর দ্যান 82 টু 118 পর্যন্ত, 82 থেকে 118 পর্যন্ত পারমাণবিক সংখ্যা বিশিষ্ট এই পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলসমূহ থেকে যে আইসোটোপ তৈরি হয় তার নাম হচ্ছে নিউক্লিয়াইড বা তেজস্ক্রিয় আইসোটোপ। ঠিক আছে, তো যেমন লুটেসিয়াম, প্লুটোনিয়াম, এরপরে রয়েছে ইউরেনিয়াম, এই সকল মৌল থেকে যে আইসোটোপ নির্গত হয় তারা কিন্তু বিসমাথ, এই সকল মৌল থেকে যে আইসোটোপ নির্গত হয় তারা কিন্তু তেজস্ক্রিয় আইসোটোপ। আসলে তেজস্ক্রিয় আইসোটোপ কি? আমরা জানি বিভিন্ন মৌল আছে তেজস্ক্রিয় মৌল যারা অনবরত বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মি নির্গত করে। এই তেজস্ক্রিয় রশ্মি নির্গত করে তারা অন্য মৌলের আইসোটোপে পরিণত হয়ে যায়। তো এই যে এই অবস্থাতে এই 182 থেকে 118 পর্যন্ত পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলো কিন্তু এই তেজস্ক্রিয় আইসোটোপের অন্তর্ভুক্ত। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো মোট এই পর্যন্ত আবিষ্কৃত আইসোটোপের সংখ্যা প্রায় 3100 আইসোটোপ আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে 1600টি প্রায় 1600টি আইসোটোপ কৃত্রিমভাবে ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে, আর বাদবাকিগুলো আদিম বা প্রাকৃতিকগতভাবে পৃথিবীর সৃষ্টি হতে এ পর্যন্ত বিকশিত হয়েছে, মানে চলে আসছে। আইসোটোপ সম্পর্কে অনেক কথা আছে, ভিডিও লম্বা হয়ে যাবে, তাই আমরা আজকে এই পর্যন্ত আইসোটোপকে রাখছি। আইসোটোপ কিন্তু আরো অনেক মৌলের আইসোটোপ রয়েছে। যদি আমরা একটু বলি অক্সিজেনের, সেই যে অক্সিজেন 8, 13, অক্সিজেন 8, 14, অক্সিজেন 8, 15, অক্সিজেন 8, 16, অক্সিজেন 8, 17, অক্সিজেন 8, 18, অক্সিজেন 8, 19। তো এই আইসোটোপ গুলো কিন্তু এই অক্সিজেন এই 17, 18, 19, এই 17, 18 না, অক্সিজেন 16, 17, 18 এগুলো কিন্তু প্রাকৃতিকগতভাবে এই আইসোটোপ গুলো পাওয়া যায়। আর এই যে তিনটা আর এইটা, এই যে এরা কিন্তু কৃত্রিম আইসোটোপ। এবং এই যে 15, 8 এটা কিন্তু তেজস্ক্রিয় আইসোটোপ। এই 15 অর্থাৎ অক্সিজেন 8, 15 যে আইসোটোপটা রয়েছে তা চিকিৎসা ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। আচ্ছা, আমরা পরবর্তীতে চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপের ব্যবহারের সময় আমরা বলব। এছাড়াও কার্বনের আইসোটোপ রয়েছে, কার্বন 6, 12, কার্বন 6, 13, কার্বন 6, 14। এই কার্বন 6, 14 এই আইসোটোপটা তেজস্ক্রিয়। এই আইসোটোপটি তেজস্ক্রিয় এবং এই দুটি আইসোটোপ অস্থায়ী, এই দুটি আইসোটোপ স্থায়ী। এরকম আরো অনেক মৌলের আইসোটোপ রয়েছে, নাইট্রোজেনের আইসোটোপ রয়েছে, হিলিয়ামের আইসোটোপ রয়েছে, অনেক তেজস্ক্রিয় মৌলের আইসোটোপ রয়েছে। তাহলে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আইসোটোপ সম্পর্কে পরবর্তীতে কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে, আমি অবশ্যই ইনশাআল্লাহ চেষ্টা করব তোমাদের প্রশ্নের জবাব দিতে। আসলে এই টিউটোরিয়াল তৈরির পিছনে মূল উদ্দেশ্য হচ্ছে যাতে এই
রসায়ন নিয়ে কোনো শিক্ষার্থীকে কোনো টিচারের সম্মুখীন হতে না হয়, কারো কাছে প্রাইভেটের জন্য ধর্ণা দিতে না হয়, শিক্ষার্থীরা বাসার বাইরেও যাতে না যেতে হয়, মূলত সেই উদ্দেশ্যে আমার এই টিউটোরিয়াল তৈরি করা। বন্ধুরা, এবার আসো আমরা শিখব আইসোটোপের ব্যবহার। ইউজেস অফ আইসোটোপ। আইসোটোপের ব্যবহারের মধ্যে খুব মজার কিছু ব্যবহার রয়েছে। প্রতিদিন কমপক্ষে 100 থেকে 10,000টি পরীক্ষা করা হয়। উইথ আইসোটোপ। প্রতিদিন 100 থেকে 1000টি আইসোটোপ পরীক্ষা করা হয়। আইসোটোপের সাহায্যে পরীক্ষা করা হয় রোগ নির্ণয়ের। মূলত প্রথম ক্ষেত্রে আমরা যে আইসোটোপের ব্যবহার বলি চিকিৎসা ক্ষেত্রে। চিকিৎসা ক্ষেত্রে মূলত দুই ধরনের ব্যবহার রয়েছে। একটা হচ্ছে রোগ নির্ণয়ে এবং আরেকটা হচ্ছে রোগ নিরাময়। আচ্ছা, তো প্রথমে আমরা রোগ নির্ণয়ের কথাই বলি। বিজ্ঞান যত আধুনিক হচ্ছে, পৃথিবী যত তার বয়স বাড়ছে, তত পৃথিবীতে নতুন নতুন রোগের সূত্রপাত হচ্ছে। তো এই চিকিৎসা ক্ষেত্রে রোগ নির্ণয় এবং রোগ নিরাময় উভয় ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার রয়েছে। টেকনিশিয়ান 99 TC, SM সামারিয়াম, কোবাল্ট 60, আয়োডিন 131, এই যে বিভিন্ন আইসোটোপ, ফসফেট 32, এই যে আইসোটোপগুলি, এই আইসোটোপগুলি নানান ভাবে ব্যবহার করা হয়। মূলত আইসোটোপ থেকে আমরা প্রথমেই বলছি যে তেজস্ক্রিয় মৌল, এগুলা সব তেজস্ক্রিয় আইসোটোপ। তেজস্ক্রিয় মৌল থেকে অনবরত কিছু রশ্মি বের হয়, এই রশ্মিগুলোকে বলা হয় তেজস্ক্রিয় রশ্মি। আর যে মৌল থেকে এই রশ্মি বের হয় তাদেরকে বলা হয় তেজস্ক্রিয় মৌল। আর তেজস্ক্রিয় মৌল থেকে এই তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের ঘটনাকে বলা হয় তেজস্ক্রিয়তা। তিনটা বিষয় মনে রাখবে। যেই মৌল থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় তাকে বলা হয় তেজস্ক্রিয় মৌল। তেজস্ক্রিয় মৌল থেকে এই তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের ঘটনার নাম হলো তেজস্ক্রিয়তা। আর তেজস্ক্রিয় মৌল থেকে যে রশ্মি বের হয় তার নাম তেজস্ক্রিয় রশ্মি। ওকে, তো এই ক্ষেত্রে এই যে বিভিন্ন, যেমন এই টেকনিশিয়ান 99, কোবাল্ট 60, এই রশ্মিগুলা থেকে মূলত গামা রশ্মি বের হয়। এই আইসোটোপগুলা থেকে মূলত গামা রশ্মি বের হয়। তো কোনো ব্যক্তির শরীরে ভিতরে যদি টিউমার হয়, কিন্তু সেই টিউমার কোনোভাবেই যদি না দেখা যায়, না অনুধাবন করা যায়, না বোঝা যায়, ডাক্তাররা তখন তার কাছে গেলে টেকনিশিয়ান 99 ইনজেকশন দিয়ে দেয়। ইনজেকশন দিয়ে দিলে এরপর শরীরের যেই স্থানে এই টিউমার আছে সেখানে এই টেকনিশিয়ান 99 এটা পৌঁছায়। এরপর সেখান থেকে গামা রশ্মি বিকিরণ করে, গামা রশ্মি বিকিরণ করে। এরপর গামা ডিটেক্টর এক ধরনের ক্যামেরা দিয়ে মূলত ওইখান থেকে এই গামা রশ্মি কাউন্ট করা হয় বা ছবি তোলা হয়। পরবর্তীতে ডাক্তার সাহেবরা নির্ণয় করেন যে এইখানে মূলত অর্বুদ বা টিউমার রয়েছে। ঠিক কোবাল্ট 60 এরকম টিউমারের চিকিৎসায় কোবাল্ট 60 ব্যবহার করা হয়। আমাদের দেশে অনেক রোগ এরকম সাধারণ চিকিৎসার জন্য বেড়ে যায়। যেমন আয়োডিনের অভাবে আমরা জানি যে গলগণ্ড রোগ হয় বা ঘ্যাগ রোগ হয়, অনেকের গলা এরকম ফুলে যায়। তো এই গলগণ্ড রোগ কিন্তু শুধু সামান্য পরিমাণে আয়োডিনের অভাবে হয়ে থাকে। গলগণ্ড বা ঘ্যাগ বলি, উত্তর অঞ্চলের মানুষদের আগে এই রোগটা বেশি হয়ে থাকতো। তো এই গলগণ্ডের অভাবে এই রোগ হয়ে গেলে অনেকের গলা ফুলে যায়। মূলত গলগণ্ডর অভাবে, এই আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। এই আয়োডিনের অভাবে আমাদের গলায় যে থাইরয়েড গ্ল্যান্ড আছে, এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে আমাদের যে থাইরক্সিন হরমোন বের হয়, এই থাইরক্সিন হরমোন আমাদের এই গলগণ্ডকে প্রতিহত করে। কোনো কারণে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড যদি কাজ না করে তাহলেই আমাদের এই গলগণ্ড রোগ হয়। তখন আয়োডিনের দ্রবণ আমাদেরকে ডাক্তার সাহেবরা পান করান। আয়োডিনের দ্রবণ এই থাইরয়েড গ্ল্যান্ডে পৌঁছানোর সাথে সাথেই সেখান থেকে থাইরক্সিন হরমোন নিঃসরণ হয় এবং পরবর্তীতে গলগণ্ড রোগ নিয়ন্ত্রণ হয়। ফসফেট 32 আমরা জানি রক্তের লিউকোমিয়া চিকিৎসা
আমরা জানি যে ব্লাড ক্যান্সার এর অপর নাম হচ্ছে লিউকোমিয়া। তো রক্তের ক্যান্সার হলে সাধারণত এই ধরনের আইসোটোপ দিয়ে ট্রিটমেন্ট করানো হয়ে থাকে। এছাড়াও কিডনি রোগ, এছাড়াও লিভারের, এছাড়াও পিত্তথলির অপারেশন সহ নানান ধরনের চিকিৎসা কিন্তু এখন আমাদের এই আইসোটোপ দিয়ে করা হয়ে থাকে। 2 নম্বরে আরেকটা ব্যবহার রয়েছে, এই গেল চিকিৎসা ক্ষেত্রের কথা বললাম। এরপরে রয়েছে কৃষি ক্ষেত্রে খুব মজার ব্যবহার। কৃষি ক্ষেত্রে কেমন, যে কৃষি ক্ষেত্রে দেখা যায় যে অনেক এলাকায় কৃষি জমির ফসল এর উর্বরতা শক্তি কমে যায়। তো তখন ওই কৃষি অফিসারদের কাছে গেলে তারা মূলত কি করেন, তারা বলেন আপনার জমির মাটির পিএইচ নির্ণয় করে দেখেন যে জমিতে সারের পরিমাণ কমে আছে, তো তারা তখন ফসফেট সার দিতে পারেন, ফসফেট সার দিতে বলে। এই ফসফেট সারের সাথে তেজস্ক্রিয় ফসফেট আইসোটোপ রয়েছে, তেজস্ক্রিয় ফসফেট আইসোটোপ মিশানো থাকে। তো এই তেজস্ক্রিয় ফসফেট আইসোটোপ পানির সংস্পর্শে আসা মাত্রই গাছ এর শিকড় এগুলা গ্রহণ করে থাকে, ফলে তাদের শরীরে যে লবণের অভাব দেখা যায়, ফলে তাড়াতাড়ি সেখান থেকে ফল এবং ফুল ধারণ করে। অনেক গাছ যেমন তামাক গাছ খুব ছোট বয়সে, খুব একদম অল্প বয়সে সরু চিকন সরু অবস্থায়, খুব ছোট অবস্থায় তামাক গাছ এই ফসফেট গ্রহণ করতে পারে। বড় হয়ে গেলে এই তামাক গাছে এই সার দিয়ে কোনো লাভ হয় না, এটাও তেজস্ক্রিয় আইসোটোপ থেকে জানা গেছে। কৃষিক্ষেত্রে আরো সবচেয়ে মজার যে ব্যাপারটা বলতে চাই সেটা হচ্ছে যে অনেক পোকামাকড় কৃষি জমির ফসল এর উর্বরতা শক্তিকে কাজে লাগাইতে ব্যাহত করে। অর্থাৎ জমির উর্বরতা শক্তি আছে কিন্তু ফলন বাড়ছে না পোকামাকড়ের জন্য। তখন যেই স্থানে অনেক পোকামাকড় এই জমির ফসল নষ্ট করে, সেখানে ইনজেকশন দিয়ে অর্থাৎ এই তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে পুরুষ পতঙ্গকে তাদেরকে অর্থাৎ প্রজনন ক্ষমতা বিলুপ্ত করা হয়, পুরুষ পতঙ্গের প্রজনন ক্ষমতা নষ্ট করে দেওয়া হয়। তো পুরুষ পতঙ্গের প্রজনন ক্ষমতা নষ্ট করে দিলে তারা